আচ্ছা, হ্যালো বন্ধুরা। আজকে চলে এসেছি জিওগ্রাফির একটা মক টেস্ট নিয়ে। জিওগ্রাফি মক টেস্টে তোমরা পেয়ে যাবে ১০ টা কোয়েশ্চেন। ১০ টা কোয়েশ্চেনের প্রতিটা প্রশ্নর কিন্তু আমি ডিটেইলস আলোচনা করব। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে এবং প্রশ্নগুলি কিন্তু প্রত্যেকটা প্রিভিয়াস কোনো না কোনো পরীক্ষায়, এক্সামে কিন্তু এসেছে। চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেনগুলো আমি রাখার চেষ্টা করেছি। প্রথমের যে চ্যাপ্টারগুলো রয়েছে জিওগ্রাফির, যে লেয়ার্স অফ অ্যাটমসফিয়ার, সেখান থেকে কিছু কোশ্চেন আজকের বেশি পাবে। পরবর্তীতে যেসব সেটগুলো তোমরা পাবে, চ্যাপ্টার ওয়াইজ সেটগুলো তোমরা পাবে। তাতে কি হবে, তোমাদের প্রস্তুতিটা কিন্তু সেরা হয়ে যাবে। চলো শুরু করা যাক আজকের জিওগ্রাফি ক্লাসটি, মক টেস্ট 1। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন: নিচের কোন বায়ুমণ্ডলীয় স্তরটি জলবায়ু এবং আবহাওয়ার সমস্ত পরিবর্তনের জন্য পরিচিত? বা কোন স্তরে বায়ুমণ্ডলের আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তন হয়? ৪ টে অপশন: থার্মোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার নাকি টপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের যে আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তন হয় কিন্তু টপোস্ফিয়ারে। এই যে টপোস্ফিয়ারে কিন্তু এই আবহাওয়ার এই পরিবর্তনগুলো লক্ষ্য করা যায়। এই ঠিক সমস্ত আবহাওয়ার পরিবর্তন ঘটে। পৃথিবীর সীমানার প্রায় ১১ কিলোমিটার পর্যন্ত এই টপোস্ফিয়ার বিস্তৃত। ঠিক আছে? এর উচ্চতা পৃথিবীর মেরুতে কম, মানে দিকে মেরুর প্রান্তে কিন্তু কম, এবং বিষুবরেখায় কিন্তু টপোস্ফিয়ারের উচ্চতা বেশি। ঠিক আছে? টপোস্ফিয়ারের ওপরে যত দিকে উঠবে, উচ্চতা বাড়ার সাথে, সাথে তাপমাত্রা কিন্তু হ্রাস পাবে। ঠিক আছে? টপোপজ কি? টপোপজ হচ্ছে এমন একটা রেখা যেটা টপোস্ফিয়ার এবং ঠিক তার পরের স্তর যে থার্মোস্ফিয়ার, সেটিকে আলাদা করে হচ্ছে এই টপোপজ। আরো ইনফরমেশন দেখো। এই যে স্ট্র্যাটোস্ফিয়ার। কি বলছে স্ট্র্যাটোস্ফিয়ার? স্ট্র্যাটোস্ফিয়ার ঠিক টপোস্ফিয়ারের পরের যে স্তর সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, ৫০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এবং এই বিমানগুলো কিন্তু সাধারণত এই স্তরে ওড়ে, আর এই স্তরে কিন্তু ওজোন গ্যাসেরও কিন্তু লক্ষ্য করা যায়। খেয়াল রাখবে। মেসোস্ফিয়ার কি? একটা খুব ঠান্ডা একটা স্তর। পৃথিবী থেকে প্রায় ৮৫ কিলোমিটার উপরে উচ্চতা পর্যন্ত তুমি মেসোস্ফিয়ারকে দেখতে পারবে। থার্মোস্ফিয়ার কি? এটা হচ্ছে 4th লেয়ার, মেসোস্ফিয়ারের পরের স্তর, যেখানে মহাকাশ স্টেশন বা স্পেস শাটেলের পৃথিবীকে প্রদক্ষিণ করছে যেসব অ্যাস্ট্রোনটরা, তারা এই স্তরে সময় কাটায়। ঠিক আছে? আর তার পরের স্তর হচ্ছে এক্সোস্ফিয়ার, বা পৃথিবীর সবচেয়ে বাইরের স্তর, বা বায়ুমণ্ডলের সবচেয়ে উপরের স্তর। পরের প্রশ্ন দেখো: নিচের কোন বিবৃতিটি স্ট্র্যাটোস্ফিয়ারের সম্পর্কিত সঠিক নয়? ৪ টে বিবৃতি আছে, যার মধ্যে একটা সঠিক নয়, ভুল। বাকি ৩ টে সঠিক কিন্তু। দেখো, এটি মেসোস্ফিয়ারের উপরে অবস্থিত। মানে মেসোস্ফিয়ারের পরের স্তর কি স্ট্র্যাটোস্ফিয়ার? তোমাদের বলতে হবে। এটি ৫০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এইতে ওজোন গ্যাসের স্তরও রয়েছে। এইটি স্তর প্রায় মেঘযুক্ত, বা মেঘ দেখা যেতে পারে। এই যে টপোস্ফিয়ারের পরের স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু ৫০ কিলোমিটার মধ্যে আছে। ওজোন স্তরও দেখা যায় এবং প্রায় মেঘযুক্ত। ভুল কি? এই যে এটি মেসোস্ফিয়ারের উপরে অবস্থিত। না, এটি হচ্ছে টপোস্ফিয়ারের পরে বা টপোস্ফিয়ারের উপরে অবস্থিত স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। মেসোস্ফিয়ার কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে অবস্থিত মেসোস্ফিয়ার। সুতরাং বিবৃতি এ বা বিবৃতি ১ এটা ভুল। ডিটেইলসে দেখো। এই যে স্ট্র্যাটোস্ফিয়ার আসলে টপোস্ফিয়ারের উপরে স্তরে অবস্থিত, এবং এই টপোস্ফিয়ারই কিন্তু বায়ুমণ্ডলের সবথেকে সর্বনিম্ন স্তর। পৃথিবী পৃষ্ঠের ১০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত স্ট্র্যাটোস্ফিয়ারকে তোমরা দেখতে পাবে। ছবিটা দেখে নাও। এই যে এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, টপোস্ফিয়ার। সবচেয়ে সর্বনিম্ন স্তর হচ্ছে টপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের বৃষ্টিপাত, জলবায়ু পরিবর্তন সব টপোস্ফিয়ারে তোমরা দেখতে পারবে। তার উপরের স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। সেখানে যে কিছু এই যে ওজোন স্তরের বা ওজোন গ্যাস বা মেঘ বা কিছু বিমান, এইগুলো তোমরা লক্ষ্য করতে পারবে। মেসোস্তর স্পিয়ার, যেখানে তোমরা এই যে মহাকাশ অ্যাস্ট্রোনটের যেসব স্পেস শাটেল গুলো হয় সেটা দেখতে পারবে। কিছু অ্যাস্টেরয়েড দেখতে পার মানে উল্কাপাত যে স্তরে এসে নষ্ট হয়ে যায়, সেটা ওই মেসোস্ফিয়ার। তার পরের স্তর হচ্ছে থার্মোস্ফিয়ার, তারপরে একদম বাইরের স্তর হচ্ছে এক্সোস্ফিয়ার। পরে আরো ডিটেইলসে দেখো। ক্লিয়ার? এটা ক্লিয়ার করে নিই। দেখো, পৃথিবীর পৃথিবীর বায়ুমণ্ডলের ক্রমবর্ধমান উচ্চতার সাথে তাপমাত্রার পরিবর্তনের যে ভিত্তি,
সেটিকে বেস করে কিন্তু ৫টা স্তর আছে। টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এই যে টপোস্ফিয়ার সবথেকে সর্বনিম্ন স্তর ১২ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং টপোস্ফিয়ারেই কিন্তু আবহাওয়ার পরিবর্তনের ঘটনা লক্ষ্য করা যায়। এখানে পৃথিবীর বেশিরভাগ বায়ু থাকে। ঠিক আছে? হুম। স্ট্র্যাটোস্ফিয়ার কি? স্ট্র্যাটোস্ফিয়ারের ঠিক ৫০ মাইল পর্যন্ত আছে স্ট্র্যাটোস্ফিয়ার। এখানে ওজোন স্তরের লক্ষ্য করা যায়। তাছাড়া সূর্যরশ্মির ক্ষতিকারক যে আল্ট্রাভায়োলেট রে, এটিকে কিন্তু শোষণ করে এই স্ট্র্যাটোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের কথা আসি। মেসোস্ফিয়ার হচ্ছে ৮৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং যখনই এর উচ্চতা বাড়বে মানে মেসোস্ফিয়ার থেকে যত উপরের দিকে যাবে তাপমাত্রা হ্রাস পাবে। সিমিলারলি থার্মোস্ফিয়ার সেখানে সৌর বিকিরণগুলো দেখা যাবে এবং এখানে ৬০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এক্সোস্ফিয়ার কি একদম পৃথিবীর বায়ুমণ্ডলের সবথেকে বাইরের স্তর হচ্ছে এক্সোস্ফিয়ার। পৃথিবীর থেকে ৬০০ কিলোমিটারের ওপরে থেকে শুরু হয়। তার এক্সোস্ফিয়ারের বাইরে অনন্ত মহাকাশ তোমরা দেখতে পারবে। পরের কোয়েশ্চেনে আসি। নিম্নলিখিত বায়ুমণ্ডলের কোন স্তরটি বেতার তরঙ্গ প্রেরণে সাহায্য করে বা বেতার তরঙ্গ প্রতিফলিত করতে সাহায্য করে কোন স্তরটি? স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার নাকি এক্সোস্ফিয়ার? দেখো, বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভ যে কমিউনিকেশনগুলো হয় সেটি কিন্তু থার্মোস্ফিয়ারে হয়। বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ার স্তর কিন্তু এই রেডিও ট্রান্সমিশনে সাহায্য করে। থার্মোস্ফিয়ার থার্মোস্ফিয়ার কোথায়? মেসোস্ফিয়ারের ঠিক পরের স্তর হচ্ছে থার্মোস্ফিয়ার আর এক্সোস্ফিয়ারের আগে মানে এক্সোস্ফিয়ারের নিচে। আয়নোস থার্মোস্ফিয়ারে ক্রমবর্ধমান উচ্চতার সাথে সাথে তাপমাত্রাও বাড়ে আর এই স্তর রেডিও ট্রান্সমিশনে সাহায্য করে। ইরেজ করা হয়নি। আচ্ছা, দেখো বায়ুমণ্ডলের নিচের কোন স্তরে ওজোন স্তর দেখতে পাওয়া যায়? দেখো কোন স্তরে তোমরা ওজোন স্তর দেখবে। দেখো আলোচনার শুরুতেই প্রথমেই বলা হয়েছিল যে টপোস্ফিয়ারের পরে যে স্তর দেখতে পাবে স্ট্র্যাটোস্ফিয়ার, সেখানে কিন্তু ওজোন স্তর দেখতে পাওয়া যায়। তাই অপশন অনুযায়ী এখানে স্ট্র্যাটোস্ফিয়ার হয়ে যাবে সঠিক উত্তর। ডিটেলসে দেখো, এই যে স্ট্র্যাটোস্ফিয়ার গ্যাসের একটি স্তর যেখানে পৃথিবীরকে সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে কিন্তু রক্ষা করে এই স্ট্র্যাটোস্ফিয়ার। প্রাথমিকভাবে ওজোন অণু দ্বারা গঠিত এই স্তর এবং পৃথিবীপৃষ্ঠ থেকে প্রায় ১০ থেকে ৫০ কিলোমিটার উপরে রয়েছে। যেহেতু এখানে ওজোন গ্যাসকে লক্ষ্য করা যায়, ওজোন স্তর রয়েছে। আমাদের যে প্রাথমিকভাবে যে মানুষের তৈরি যে রাসায়নিক পদার্থ যেমন ক্লোরোফ্লুরোকার্বন CFC, যা রেফ্রিজারেটর, এরোসল স্প্রে অন্যান্য শিল্প প্রক্রিয়া থেকে ব্যবহৃত হয়, এগুলো কিন্তু ওজোন স্তরকে ক্ষতির কারণ বা ওজোন স্তরকে ধ্বংস করছে। CFC, রেফ্রিজারেটর, এরোসল স্প্রে, রেফ্রিজারেন্ট ইত্যাদি, ইত্যাদি। ঠিক আছে? এই ওজোন স্তর যদি না থাকতো তাহলে কি হতো? তাহলে কিন্তু আল্ট্রাভায়োলেট রে কিন্তু আমাদের শরীরে ত্বকের ক্যান্সার বা ছানি পড়া বা অন্যান্য স্বাস্থ্যজনিত বিভিন্ন সমস্যার কিন্তু সৃষ্টি করতে পারত। এই ওজোন স্তরটি কিন্তু পৃথিবীতে প্রাণী বেঁচে থাকার জন্য বা প্রজাতি বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ স্তর ওজোন স্তর। স্ট্র্যাটোস্ফিয়ারে তোমরা ওজোন স্তরকে দেখতে পারবে, ওজোন গ্যাসকে দেখতে পারবে। পরের প্রশ্ন দেখো, যোগাযোগ উপগ্রহ বা টেলিকমিউনিকেশন যেসব স্যাটেলাইট গুলো আছে তারা কোন স্তরে দেখতে পাবে? স্ট্র্যাটোস্ফিয়ার, টপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার নাকি এক্সোস্ফিয়ার? টেলিকমিউনিকেশন স্যাটেলাইট বা যোগাযোগ যেসব উপগ্রহ আছে সেগুলোকে তোমরা কোন স্তরে দেখতে পারবে? দেখো আয়নোস্ফিয়ার হচ্ছে রেডিও তরঙ্গ প্রতিফলিত করার জন্য উপযুক্ত। ভূমি থেকে প্রায় ৮০ থেকে ৬৪০ কিলোমিটারের মধ্যে আয়নোস্ফিয়ার রয়েছে। এখানে চরম তাপমাত্রা খু খুবই নিম্নচাপে রয়েছে। ফলস্বরূপ ইউভি রশ্মি, ফোটন এবং উচ্চ বেগে ক্রমাগত আঘাতের কারণে গ্যাসের যে বিকিরণ ঘটে। এই আয়নোস্ফিয়ার কিন্তু রেডিও তরঙ্গ প্রতিফলিত করে। আয়নোস্ফিয়ার কিন্তু রেডিও তরঙ্গ প্রতিফলিত করে। ঠিক আছে? অপশান দেখো, এই যে রেডিও তরঙ্গ বা যোগাযোগের যে উপগ্রহ যে স্যাটেলাইট গুলো রয়েছে সেগুলি কোন অঞ্চলে? এই যে আয়নোস্ফিয়ার হবে কারেক্ট আনসার। বায়ুর চাপের ওপর নিম্নলিখিত বিবৃতি থেকে কোনটি সঠিক বেছে নাও। দেখো বায়ুর চাপ থেকে এবার লেয়ার্স অফ দ্য অ্যাটমসফিয়ারের পরে বায়ুর চাপের থেকে প্রশ্ন এসছে। দেখো ৪ টে অপশন আছে। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ সবচেয়ে কম। কোনটি সঠিক বেছে নিতে বলেছে? বা উচ্চতার সাথে সাথে বাতাসে বায়ুর চাপ কমে যায়। নাকি উচ্চ তাপমাত্রার অঞ্চলে বাতাসে ঠান্ডা থাকে। নিম্ন তাপমাত্রায় বায়ু উত্তপ্ত হয় এবং বৃদ্ধি পায়। কোন অপশনটি সঠিক তোমাদের বেছে নিতে হবে।
দেখো, বায়ুর চাপ হলো বায়ুর ওজন অণুর ওজন, যা পৃথিবীতে চাপা পড়ে যায়। যদি তুমি সমুদ্রপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের ওপরের দিকে যাও, সাথে, সাথে দেখবে বায়ুর চাপ পরিবর্তন হবে। সর্বোচ্চ চাপ কিন্তু সমুদ্রপৃষ্ঠে, মানে সবথেকে বেশি চাপ সমুদ্রপৃষ্ঠে, যেখানে বায়ুর অণুর ঘনত্ব সবচেয়ে বেশি। যতটাই উচ্চতা বৃদ্ধি হবে, মানে উচ্চতার সাথে, সাথে বায়ুর চাপ কিন্তু কমে যাবে এবং নিম্ন উচ্চতায় বায়ুর চাপ বেশি থাকে, নিম্ন উচ্চতায় বায়ুর ঘনত্ব বেশি থাকে। উচ্চতায় বায়ুর অণুগুলির মধ্যে আরও স্থান পেয়ে যায়, সেই ফাঁকা হয়ে যায়। সেই কারণে সমুদ্রপৃষ্ঠের তুলনায় উঁচু পাহাড়ে শ্বাস নেওয়ার জন্য অক্সিজেনও কম থাকে। দেখো এইখানে কিন্তু সঠিক সঠিক উত্তর বেছে নিতে বলেছে, এই যে সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ কম নয়, সমুদ্রপৃষ্ঠে বায়ুর অণুর ঘনত্ব বেশি। এখানে সঠিক উত্তর বেছে নিতে বলছে উচ্চতার সাথে, সাথে বায়ুর চাপ কমে যায়। এইটি হবে সঠিক। উচ্চতা যত উপরের দিকে উঠবে বায়ুর অণুর ঘনত্বগুলো কমে যাবে, বাতাসের চাপও কিন্তু কমে যাবে। দেখো পরের প্রশ্ন, দেখো উইলি একটি বিখ্যাত সাইক্লোন কোন মহাসাগরে বা কোথায় তুমি উইলি এই সাইক্লোনটাকে দেখতে পাবে? 4টে অপশন: ভারত মহাসাগর, দক্ষিণ চীন সাগর, পশ্চিম অস্ট্রেলিয়া, নাকি কোনোটাই নয়। সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ এই যে পশ্চিম অস্ট্রেলিয়ায় কিন্তু তোমরা উইলিকে দেখতে পাবে। উইলি একটা সাইক্লোন। এই ক্রান্তীয় সাইক্লোন বিশ্বের একটি বিপজ্জনক প্রাকৃতিক দুর্ঘটনা। উষ্ণ ক্রান্তীয় মহাসাগরে বেশি উৎপন্ন হয় এবং ব্যাপক আকার ধারণ করে। ঠিক আছে? ভারী বৃষ্টি, ঝড় বৃষ্টি প্রভৃতির জন্য এইসব সাইক্লোনের এই সাইক্লোনের বৈশিষ্ট্য। কয়েকটা সাইক্লোনের নাম এবং কোথায় এগুলো দেখতে পাওয়া যায় তার একটা লিস্ট করে দিয়েছে। এই যে হ্যারিকেনকে কিন্তু তোমরা হ্যারিকেন যে সাইক্লোন সেটা আটলান্টিকে দেখতে পাবে। টাইফুনকে প্রশান্ত মহাসাগর বা দক্ষিণ চীন সাগরে টাইফুনকে দেখতে পাবে। উইলি আমাদের যে প্রশ্নতে ছিল উইলি এটা হচ্ছে পশ্চিম অস্ট্রেলিয়া দেখতে পাবে। আর সাইক্লোন এটা ভারত মহাসাগরে দেখা যাবে। হ্যারিকেন আটলান্টিক, টাইফুন প্রশান্ত বা দক্ষিণ চীন সাগর, উইলি পশ্চিম অস্ট্রেলিয়া, সাইক্লোন ভারত মহাসাগর। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন উপক্রান্তীয় উচ্চচাপ বলয় এবং নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের মধ্যে প্রবাহিত নিয়ত বায়ু হিসাবে পরিচিত? নিয়ত বায়ু হিসাবে পরিচিত এই অপশন 4টের মধ্যে কোনটি? পোলার ইন্টারলিচ, ট্রেড উইন্ডস, নাকি ওয়েস্টার্লিচ, না কোনোটাই নয়। দেখো নিয়ত বায়ু হিসাবে পরিচিত কিন্তু এই ট্রেড উইন্ডস কিন্তু নিয়ত বায়ু হিসাবে প্রবাহিত। দেখে নাও, নিয়ত বায়ু কি? এমন বায়ু যা উচ্চ চাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ে প্রবাহিত হয়। উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপের দিকে যে বায়ু প্রবাহিত হয় সেটা হচ্ছে এই নিয়ত বায়ু। 3 ধরনের নিয়ত বায়ু রয়েছে: ট্রেড উইন্ডস, ওয়েস্টার্লিজ আর ইন্টারলিজ। এই ট্রেড উইন্ডস এর কথাই এখানে বলা হচ্ছে। দেখো এই ট্রেড উইন্ডস কি? উত্তর এবং দক্ষিণ গোলার্ধে 10 থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই ট্রেড উইন্ডস প্রবাহিত হয়। এগুলো স্থায়ী পূর্ব থেকে পশ্চিমে বিরাজমান বাতাস, এবং এগুলো স্থায়ী বাতাস মানে নিয়ত বায়ু, এবং পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। সেরকমই ওয়েস্টার্লিজ কি? ওয়েস্টার্লিজ হচ্ছে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে 30 থেকে 60 ডিগ্রি। এটা দেখো অক্ষাংশ 10 থেকে 30, এখানে 30 থেকে 60 ডিগ্রি অক্ষাংশে প্রবাহিত হয় ওয়েস্টার্লিজ। এটি প্রচলিত বাতাস বা পশ্চিম থেকে পূর্ব দিকে অগ্রসর হয়। এগুলো অক্ষাংশের উচ্চচাপ অঞ্চল থেকে এবং মেরুর দিকে এগিয়ে যায়। এই ট্রেড আর এই ওয়েস্টার্লিজ কি করে? মেরুর দিকে প্রবাহিত হয়। ঠিক আছে? শীতকালে এই বাতাসের পরিমাণ সবথেকে বেশি শক্তিশালী হচ্ছে শীতকালে ওয়েস্টার্লিজ। ইন্টারলিচ কি? এই কি বাতাসের উত্তর ও দক্ষিণ অংশে 60 থেকে 90 ডিগ্রি। অক্ষাংশগুলো দেখো 10 থেকে 30, 30 থেকে 60, 60 থেকে 30 ডিগ্রি অক্ষাংশে কিন্তু এই ইন্টারলিচ প্রবাহিত হয়। এটি উত্তর ও দক্ষিণ মেরুতে বয়ে যায়। প্রশ্নটা দেখো, প্রশ্নটা বলছে উপক্রান্তীয় উচ্চচাপ বলয় এবং নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের মধ্যে প্রবাহিত বায়ু, নিয়ত বায়ু। তা প্রবাহিত নিয়ত বায়ু উচ্চচাপ বলয় থেকে এবং নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের মধ্যে ট্রেড উইন্ডস হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কোন দিন হয়? বা সবথেকে ক্লোজেস্ট এপিহেলিয়ান আর পেরিহেলিয়ান, এই দুটোও কিন্তু তোমরা শুনেছো। এই সূর্য আর পৃথিবীর মধ্যে সবথেকে ন্যূনতম দূরত্ব কোন দিন হয়? 4টে অপশন: 21শে জুন, 22শে সেপ্টেম্বর, 22শে ডিসেম্বর, নাকি 3rd জানুয়ারি। দেখো সঠিক উত্তর হচ্ছে 3rd জানুয়ারি। 3rd জানুয়ারি কিন্তু পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে কম হয়। এই যে এই দিনটাকে, এটাকে বলা হয় পেরিহেলিয়ান। পেরিহেলিয়ান হচ্ছে সবথেকে ক্লোজেস্ট বা নিকটতম পয়েন্ট।
সূর্য থেকে পৃথিবীর মধ্যে যে নিকটতম মানে সবথেকে কম দূরত্ব যেটা সেই পয়েন্টটাকে বলা হয় পেরিহেলিয়ান। ঠিক সেরকমই সবথেকে হাইয়েস্ট দূরত্ব যে বিন্দুটি সেটিকে বলা হয় এপিহেলিয়ান। 3rd জানুয়ারি কিন্তু পেরিহেলিয়ান মানে সবথেকে নিকটতম বিন্দু বা নিকটতম স্থান একদম। প্রত্যেক বছর 3rd জানুয়ারি সূর্যের কাছাকাছি প্রায় পৃথিবী চলে আসে, পেরিহেলিয়ান হয়। যখন পৃথিবী সূর্যের সর্বাধিক নিকটে আসে তখন উত্তর গোলার্ধে শীত ঋতু চলে। আর এই সময় দক্ষিণ গোলার্ধে গ্রীষ্ম ঋতু চলে। আর এপিহেলিয়ান কখন হয়? মানে হচ্ছে সবথেকে দূরবর্তী সেটা হচ্ছে 4 জুলাই। দুটো ডেট মনে রাখবে। 3rd জানুয়ারি পেরিহেলিয়ান, 3rd জানুয়ারি হচ্ছে সবথেকে কম ডিসটেন্স পৃথিবী এবং সূর্যের মধ্যে। এপিহেলিয়ান হচ্ছে 4 জুলাই, সেই দিন হচ্ছে সবথেকে ম্যাক্সিমাম ডিসটেন্স, সবথেকে দূরবর্তী ডিসটেন্স। আজকের ক্লাসের শেষ প্রশ্ন। দেখো, যখন দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হয়, ঠিক এটি কোন দিনে পালিত হয়? মানে মার্চ 31শে সেপ্টেম্বর, 10ই মার্চ, 13ই সেপ্টেম্বর, 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর নাকি 21শে জুন, 22শে সেপ্টেম্বর? দেখো অপশানগুলো যেভাবে দেওয়া আছে পরীক্ষার টেনশনে পরীক্ষার হলে কিন্তু তোমরা ভুল করে ফেলবে। তাই ভালো করে দেখে নাও, এই দিনগুলো কিন্তু খুব আসে পরীক্ষায়। ঠিক আছে? 21শে মার্চ এবং 22শে সেপ্টেম্বর। অপশান দেখো 21শে মার্চ এবং এই যে 23শে সেপ্টেম্বর এবং 21শে মার্চ, এইটা হচ্ছে বিষুবদিক মানে যেখানে দিন ও রাত্রি সমান। 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর। দেখো, যেদিন সূর্য নিরক্ষরেখা ঠিক মাথার উপরে থাকে, সূর্যরশ্মি নিরক্ষরেখার উপর লম্ব হয়ে পড়ে, দিনগুলো বিষুব অঞ্চলে দিন কিন্তু সমান হয়। উত্তর এবং দক্ষিণ গোলার্ধে প্রায় দিন আর রাত্রির প্রায় ইকুয়াল। তাই বিষুব দুটো রয়েছে, একটা হচ্ছে 21শে মার্চ আর অন্যটি হচ্ছে 22শে সেপ্টেম্বরের কাছাকাছি। কখনো, কখনো বিষুবগুলিকে মহাবিষুব মানে বসন্তকালীন বিষুব, জলবিষুব বা শরৎকালীন বিষুব হিসেবে বলা হয়। বিষুবের সময় কি সূর্য দিকে 0 ডিগ্রিতে হেলে থাকে এবং সূর্যরশ্মি পৃথিবীর অক্ষাংশ বর্ণনা করে, যেখানে দুপুরবেলা সূর্য ঠিক মাথার উপরে থাকে। এই যে তোমরা ছবি দেখতে পাচ্ছ, দেখো এই যে 21 এবং 22শে ডিসেম্বর আর এখানে জুন। এই এই যে অটম ইকুইনক্স মার্চ দেখো 20-21। তাহলে বিষুব হচ্ছে যেখানে দিন আর রাত্রির সমান। 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর এই দুটো দিন বিষুবরেখায় পরে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, সেই কারণে দিন ও রাত্রির পরিমাণ সমান। দেখো এই ছিল আজকের জিওগ্রাফির মক টেস্ট 1, 10টা প্রশ্ন। আশা করি তোমাদের ভালো লাগবে। ডিটেলসে অ্যানালিসিস হয়েছে, গভীরে আলোচনা করেছে। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্টে তোমরা জানাবে। ভালো লাগলে লাইক করে নেবে। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।